সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই চোখে পড়ে বাংলাদেশের ফুটবল থেকে সিন্ডিকেট হটাও, ফুটবল বাঁচাও। সম্প্রতি হেড কোচ জেরার্ড জোন্স আর সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকাল কোচকেই বেশি দোষ দেওয়া হচ্ছে। সিন্ডিকেট বলতেও দ্বিধা করছেন না সমর্থকরা। ঘটনা কি এখানেই শেষ? একেবারেই না। চলুন একটু পেছন থেকে ঘুরে আসা যাক। 2024 নারী সাফ টুর্নামেন্টে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, কিন্তু সেই আসরের মাঝেই কোচ পিটার বাটলারের সাথে দ্বন্দ্বে জড়িয়েছিলেন সিনিয়র ফুটবলাররা। সেটি পরবর্তীতে অনুশীলন কিংবা কোচ বয়কটের মতো পরিস্থিতিতেও গড়িয়েছিল। সেই ঘটনার জের ধরে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সাথেও মতমালিন্যে জড়িয়ে পড়েছিলেন পিটার বাটলার। সেই সময়ে লোকাল কোচদের নামও এসেছিল দলে। বিভক্তিতে লোকাল কোচদের দায়ও দেখছিলেন সমর্থকরা। প্রশ্নটা এখানেই, বড় টুর্নামেন্ট চলার সময় কিংবা তার আগে বারবার কেন বিদেশি কোচদের নিয়ে সমস্যা তৈরি হচ্ছে? বিদেশি কোচরা কি ফলাফল এনে দিতে পারছেন না? তারা কি পক্ষপাতিত্ব করছেন? তারাই কি সিন্ডিকেটে জড়িয়ে পড়ছেন? উত্তর হলো না। বিদেশি কোচরা খুব বেশি প্রফেশনাল। ভালোর জন্য যা দরকার তার বাইরে তারা কিছু চিন্তা করতে চান না। এখানেই তৈরি হচ্ছে সমস্যা। বাংলাদেশ ভৌগোলিকভাবেই আবেগতাড়িত দেশ। লোকাল কোচরা এখানকার ফুটবলারদের সম্পর্কে ভালো জানেন। এদেরকে ছোটবেলা থেকেই দেখে আসছেন। একটি ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে ফুটবলারদের সাথে লোকাল কোচদের। সেই জায়গায় যখন বিদেশি কোচরা হস্তক্ষেপ করছেন তখনই বাড়ছে ঝামেলা। অনূর্ধ্ব 20 দল যখন যশোরে ক্যাম্প করছিলেন তখনই লোকাল কোচ আতিকুর রহমান মিশুকে নিয়ে বিভিন্ন অভিযোগ উড়ে আসছিল। পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া যাচ্ছিল, যদিও সেগুলোর কংক্রিট প্রমাণ মেলেনি। তবে এবার খোদ হেড কোচ অভিযোগ করেছেন শারীরিক আঘাতের কথা। সেটা দেশের গণ্ডি পেরিয়ে ব্রিটিশ পুলিশের কাছেও গিয়েছে, যা নিশ্চিতভাবেই দেশের ফুটবলে প্রভাব ফেলবে। ঘটনার পেছনের ঘটনা খুঁজতে গিয়ে উঠে এসেছে দুই কোচের মতপার্থক্যের কারণ। মূল সমস্যা তৈরি হয়েছে লোকাল ফুটবলার বাছাইয়ের প্রক্রিয়ায়। জেরার্ড জোন্স যেসব লোকাল ফুটবলারকে স্কোয়াডে রাখেননি তার মধ্যে কয়েকজনেরটা মেনে নিতে পারেননি আতিকুর রহমান মিশু। তিনি তার মতো করে সেটি কোচকে জানিয়েছিলেন, কিন্তু জেরার্ড সেটি ভালোভাবে নেয়নি। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। তৈরি হতে থাকে দূরত্ব। সেই দূরত্ব একটা সময় কথা কাটাকাটিতে পরিণত হয় এবং শেষ পর্যন্ত হাতাহাতিতেও গড়ায়। এই বিষয়ে দুই কোচই বাফুফের কাছে নিজেদের অবস্থান জানিয়েছেন, যদিও এখনো পর্যন্ত বাফুফে থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। সূত্র বলছে শেষ পর্যন্ত অনূর্ধ্ব 20 দল নিয়ে এএফসির টুর্নামেন্ট খেলতে যাবেন হেড কোচ জেরার্ড জোন্স। সহকারী কোচ আতিকুর রহমান মিশুর এই সফরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশের ফুটবলে বরাবরই আলোচনা হয়ে আসছে সিন্ডিকেট নিয়ে। হাভিয়ার কাবরেরা জাতীয় দলে থাকার সময় তার বিরুদ্ধে উঠেছিল পক্ষপাতিত্বের অভিযোগ। বিশেষ করে লোকাল কোচরা তাকে এই বিষয়ে সহযোগিতা করতেন, সেই অভিযোগ ছিল গুরুতর। এবার অনূর্ধ্ব 20 দল নিয়েও একই অভিযোগ। এএফসির মতো টুর্নামেন্টের আগে সিন্ডিকেটের অভিযোগ। দুই কোচের হাতাহাতি, সব মিলিয়ে প্রশ্ন উঠছে অরিজিন ফুটবলারদের নিয়ে বাংলাদেশের ফুটবল যে সুদিনের স্বপ্ন দেখেছিল সেটি কি আসলেই বাস্তবায়ন হবে? 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর ইন্দোনেশিয়ায় বসতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হতে পারে অনেক আগেই। তবে এবার বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে বিদেশি ক্লাবে খেলা অরিজিন ফুটবলারদের সময় মতো পাওয়া। কারণ 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত থাকছে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো, কিন্তু আসিয়ান কাপ চলাকালীনও বেশ কয়েকজন ফুটবলারের ক্লাব ম্যাচ রয়েছে। হামজা চৌধুরীর কথাই ধরা যাক, পুরো সেপ্টেম্বর জুড়েই লেস্টার সিটি এর ব্যস্ত সূচি। আসিয়ান কাপ চলাকালীনও 23 ও 26 সেপ্টেম্বর ম্যাচ রয়েছে হামজার ক্লাবের। এরপর 3 অক্টোবরও ম্যাচ আছে তার ক্লাবের। অর্থাৎ জাতীয় দলের হয়ে আসিয়ান কাপ খেলতে হলে ক্লাবের সঙ্গে সমন্বয় করেই হামজাকে আগেভাগে ছাড়িয়ে আনতে হবে বাংলাদেশকে। একই পরিস্থিতি সমিত সোমের ক্ষেত্রেও। তার ক্লাবের 20 ও 26 সেপ্টেম্বর ম্যাচ রয়েছে। এরপর 1 ও 3 অক্টোবরও মাঠে নামার কথা রয়েছে সমিতের ক্লাবের।
ফিফা উইন্ডো শুরু হওয়ায় 21 সেপ্টেম্বরের পর জাতীয় দলের জন্য সমিতকে পাওয়ার সুযোগ থাকবে, কিন্তু 24 সেপ্টেম্বর থেকেই আসিয়ান কাপ শুরু হওয়ায় সময়ের ব্যবধানটা খুবই কম। ফারহান আলী ওয়াহিদের ক্ষেত্রেও একই চ্যালেঞ্জ। বোরহাম উডের হয়ে 23, 26 ও 29 সেপ্টেম্বর ম্যাচ রয়েছে এই উইঙ্গারের। এরপর 3 ও 9 অক্টোবরও ম্যাচ আছে ফারহানের ক্লাবের। তাই আসিয়ান কাপের জন্য ফারহানকে পেতে হলে ফিফা উইন্ডো এর পাশাপাশি ক্লাবের সঙ্গেও আগে ভাগে সমঝোতা করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। ফাহমিদুল ইসলামের ক্লাবের সেপ্টেম্বরের পূর্ণসূচি এখনও পরিষ্কারভাবে পাওয়া যায়নি, তবে ক্যাম্পের শুরু থেকেই তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। জায়ান হাকিমের ক্লাবেরও ম্যাচ রয়েছে আসিয়ান কাপের সময়। 25 সেপ্টেম্বরের পর অক্টোবরেও ম্যাচ রয়েছে তার ক্লাবের, ফলে তাকেও জাতীয় দলের ক্যাম্পে কবে যোগ দেওয়া সম্ভব হবে সেটি নির্ভর করবে ক্লাবের সঙ্গে সমন্বয়ের উপর। আরও একজনকে বিবেচনায় রাখা হতে পারে কিউবা মিচেল। তার ক্লাবের 22 ও 29 সেপ্টেম্বর ম্যাচ রয়েছে, অর্থাৎ আসিয়ান কাপ চলাকালীন কিউবার ক্লাবের ব্যস্ততাও থাকবে। তবে বাংলাদেশের জন্য এখানে রয়েছে একটি সুযোগ। 31 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত কিউবার ক্লাবের কোনো ম্যাচ নেই। এই সময় ক্লাবের সঙ্গে আলোচনা করে কিউবাকে জাতীয় দলের ক্যাম্পে আগে ভাগে নিয়ে আসার চেষ্টা করতে পারে বাংলাদেশ। এদিকে ইউসুফ আহমেদ ইতিমধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন, ফলে ক্যাম্পের শুরু থেকেই ইউসুফকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাসপোর্ট হয়ে গেলে গোলরক্ষক সাইফ কেরাওয়ালাকেও ক্যাম্পের শুরুর দিক থেকেই পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশে আগে থেকেই চলে আসতে পারেন সুকি ইতোফুসা। বাংলাদেশের ক্লাব ফর্টিজ এফসিতে যোগ দেওয়া এই জাপানি বংশোদ্ভূত ফুটবলারের বাংলাদেশি পাসপোর্টের প্রক্রিয়া চলমান। পাসপোর্ট হয়ে গেলেই বাংলাদেশে এসে ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারবেন তিনি। শুধু সিনিয়র দলের সম্ভাব্য নতুন মুখী নয়, অনূর্ধ্ব 20 দল থেকেও দুজনকে বিবেচনায় রাখা হতে পারে আসিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্পে। ইংল্যান্ড ভিত্তিক অ্যাডাম আব্বাস এবং মাহি খানও থাকতে পারেন আলোচনায়। তবে সবচেয়ে বড় প্রশ্ন, বিদেশি ক্লাবের ব্যস্ত সূচির মধ্যেও হামজা, সমিত, ফারহানদের কতটা আগে ভাগে পাওয়া যাবে। ফিফা উইন্ডো শুরু 21 সেপ্টেম্বর, আর আসিয়ান কাপ শুরু তার মাত্র 3 দিন পর 24 সেপ্টেম্বর। ফিফা উইন্ডোতে জাতীয় দলের খেলা থাকলে ক্লাবগুলো ছাড়তে বাধ্য। সেক্ষেত্রে আসিয়ান কাপে খেলতে অসুবিধা হওয়ার কথা নয় অরিজিন ফুটবলারদের। তবে ক্যাম্পের শুরুর দিক থেকে বেশিরভাগ অরিজিন ফুটবলারকে পাওয়া যাবে না, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় ক্লাবগুলোর সঙ্গে আগে ভাগে সমঝোতাই হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র। 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর আসিয়ান কাপে বাংলাদেশের মিশন, আর সেই মিশনে অরিজিন ফুটবলারদের উপস্থিতি কতটা শক্তিশালী হবে তার উত্তর মিলবে ক্যাম্প শুরুর পরেই। বাংলাদেশে অরিজিন ফুটবলারদের আগমনের হিড়িকে আলোচনায় একজন মাত্র গোলরক্ষক, সাইফ কেরাওয়ালা। তাকে নিয়ে এখনই বাফুফে সূত্র থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে বিভিন্ন সূত্র বলছে ইতিমধ্যেই জন্মসনদের কাজ শেষ হয়েছে এই গোলরক্ষকের। 2-1 দিনের মধ্যেই পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দিবেন তিনি। এই সবই এখনও গুঞ্জনের পর্যায়ে আছে। তবে স্টার প্লে দেখতে চায় কেরওয়ালাকে নিয়ে কেন এত আলোচনা। এই গোলরক্ষক বাংলাদেশের হয়ে খেলতে এলে কতটুকু লাভবান হবে লাল সবুজের দেশ। সাইফ কেরাওয়ালা 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার একজন গোলরক্ষক। তার সবচেয়ে শক্তির জায়গা এটি। হাইটের কারণে সেট পিসগুলোতে বেশ ভালো করেন তিনি। শুধু তাই নয়, বর্তমান জাতীয় দলের গোলরক্ষক মিতুল মার্মা কিংবা আলোচনায় থাকা আনিসুর রহমান জিকোর থেকেও এই দিক থেকে এগিয়ে থাকবেন সাইফ কেরাওয়ালা। জিকো এবং মিতুল মার্মার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চির মতন। গোলবারের নিচে উচ্চতা সবসময় আশীর্বাদ, সেটি সবারই জানা। তবে সাইফ পিছিয়ে থাকবেন অন্য জায়গায়, জাতীয় দলে না খেলার অভিজ্ঞতায়। শুধু জাতীয় দল নয়, বড় মঞ্চে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাও নেই এই গোলরক্ষকের। তবে আছে পজিটিভ দিকও। গোলবারের নিচে দাঁড়িয়ে থাকায় শুধু সাইফের কাজ নয়, বল পায়ে আছে দক্ষতা এবং চাপের মুখে পাস দিয়ে খেলা চালিয়ে নেওয়ার সক্ষমতা। এক সিজনে মিডফিল্ডার হিসেবে খেলা সাইফ আক্রমণের সূত্রও তৈরি করে দিতে পারেন।
1997 সালের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বেলভিউয়ে জন্ম সাইফের। গোলরক্ষক হিসেবে তার যাত্রা শুরু হয় স্টেট সাইড এফসি ও সেটেল সাউন্ডার্স একাডেমি দিয়ে। পরবর্তীতে ইউনিভার্সিটি অব ওয়াশিংটন হাস্কিস, সিয়েটেল সাউন্ডার্স 2 ও টাকোমা ডিফেন্সের মতো দলে খেলেছেন তিনি। বর্তমানে তার নাম ওয়াশিংটন অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যুক্ত। সাইফের বাবা বাংলাদেশে জন্মেছেন, ফলে প্রয়োজনীয় বাংলাদেশি নথিপত্র ও ফিফা-এর প্রযোজ্য নিয়ম পূরণ করতে পারলে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে এই গোলরক্ষকের। তবে সাইফকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন তার বর্তমান ম্যাচ প্র্যাকটিস। সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত উচ্চ পর্যায়ের পেশাদার লিগে খেলার প্রমাণ খুবই সীমিত। তাই পুরনো কলেজ ও যুব ফুটবলের পারফরমেন্স দিয়ে তাকে সরাসরি জাতীয় দলের জন্য প্রস্তুত গোলরক্ষক বলা এখনই কঠিন। তারপরও বাংলাদেশের গোলবারে বিকল্প বাড়ানোর কথা ভাবলে সাইফ কেরাওয়ালাকে নজরে রাখা যেতে পারে। জিকো কিংবা মিতুল মার্মার সঙ্গে সরাসরি তুলনায় যাওয়ার আগে প্রয়োজন হবে তার বর্তমান ফিটনেস, ম্যাচ শার্পনেস, শট স্টপিং, ক্রস সামলানো এবং 1x1 দক্ষতা যাচাই করা। মামুনুর রশিদ, স্টার প্লে। আরও এক ঝাঁক অরিজিন ফুটবলার আসছে বাংলাদেশে। এই তালিকায় আছেন 8 অরিজিন ফুটবলার, যার মধ্যে 5 জনের আশা ইতিমধ্যেই চূড়ান্ত। 3 জন আছেন সিরিয়ালে, যাদের সাথে মূলত যোগাযোগ চলছে। সব ঠিকঠাক থাকলে বাকি 3 জনকেও দেখা যাবে লাল সবুজের জার্সিতে। ধাপে ধাপে এগোনো যাক। ফারহান আলী ওয়াহিদ আর ইউসুফ আহমেদ বাংলাদেশের পাসপোর্ট বুঝে পেয়েছেন। এই খবর ইতিমধ্যে সবারই জানা। জায়ান হাকিমকে নিয়েও কাজ করছে বাফুফে। দ্রুত সময়ের মধ্যে জায়ানের পাসপোর্টের কাজেও হাত দেবে ফুটবল ফেডারেশন। এই 3 জনের মধ্যে 2 জনের সেপ্টেম্বর উইন্ডোতে আসা নিশ্চিত। বাকি একজন, সেই একজনটাকে যিনি সেপ্টেম্বরে আসতে পারছেন না, তিনি আর কেউ নন, জায়ান হাকিম। বাফুফে চেষ্টা চালালেও অনেক কাগজ মিসিং থাকায় সময় লাগছে বেশি। সূত্র নিশ্চিত করেছে আসন্ন উইন্ডোতে এই ফরওয়ার্ডকে পাওয়া না গেলেও সাফে জায়ান হাকিমকে দেখা যাবে লাল সবুজ জার্সিতে। চলুন পরের 2 ফুটবলারে যাওয়া যাক। এশিয়া থেকে একজন ফুটবলার আসছেন, সেটা আগেই জানিয়েছিল স্টার প্লে। সেই ফুটবলারটি আর কেউ নন, আলোচিত শুকি ইতোফুসা। 5 জনের মধ্যে বাকি 2 জনকে নিয়েও হচ্ছে বেশ আলোচনা। বাফুফে থেকে নিশ্চিত না করলেও সূত্র বলছে সেপ্টেম্বরে আসার সম্ভাবনা রয়েছে শুকি ইতোফুসার। জাপানে জন্ম নেওয়া ইতোফুসার বাবা বাংলাদেশি। বাংলাদেশের হয়ে খেলতে জাপানের পাসপোর্ট ছাড়তেও রাজি আছেন এই ফুটবলার। মূলত তার বাবার আগ্রহেই শুকিকে বাংলাদেশের হয়ে খেলতে বেশি আগ্রহী করে তুলেছে। লেফট উইঙ্গার হিসেবে খেললেও মিডফিল্ডেও খেলার অভিজ্ঞতা আছে এই অরিজিন ফুটবলারের। জোর গুঞ্জন শোনা যাচ্ছে ইউনাইটেড স্টেটসের সাইফ কেরাওয়ালাকে নিয়ে। তবে তার বিষয়ে বাফুফে সূত্র থেকে এখনো পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়াও বাংলাদেশের হয়ে খেলার আলোচনায় আছেন নরওয়ের আলমাস আলী সম্রাট ও ইংল্যান্ডের লুই ওয়াটসন। তবে লুই ওয়াটসন এখনো পর্যন্ত বাফুফে থেকে দেয়া মেসেজের উত্তর দেননি। তার পজিটিভ উত্তর পেলেই তাকে নিয়ে কাজ শুরু করবে ফুটবল ফেডারেশন। আরেকটা নাম ট্রেভর ইসলামকে নিয়ে অনেক বেশি আলোচনা হলেও সেপ্টেম্বর উইন্ডোতে তার আসার কোনো সুযোগ নেই। সাফে তাকে পাওয়া নিয়েও কোনো আপডেট নেই এখনো পর্যন্ত। তবে ট্রেভর 2027 সালের শুরুর দিক থেকে বাংলাদেশের হয়ে খেলার জন্য অ্যাভেলেবল থাকবেন। সামনে বাংলাদেশ আসিয়ান খেলবে নাকি 4 জাতীয় টুর্নামেন্ট, সেটি এখনও নিশ্চিত নয়। তবে বাংলাদেশ যেটি খেলবে সেখানে জায়ান হাকিমকে পাওয়া হচ্ছে না, সেটা একেবারে নিশ্চিত। মামুনুর রশিদ, স্টার প্লে।